কোকো কিডস টুন। নন্দুরবার গ্রামে 4 বন্ধু থাকত। পপ্পু, ফিরোজ, কিষান আর মুবারক। 4 জনের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। একসাথে বসে পড়াশোনা করা, খেলা করা, সব কিছু। খেলতে খেলতে ওরা অনেক সময় নন্দুর গ্রাম থেকে অনেক দূরে জঙ্গলে পৌঁছে যেত। আরে কি ভাই পাপ্পু, বুড়োদের মতো কি শুয়ে আছিস তুই? খেলতে যাবি না নাকি? না রে ভাই ফিরোজ, আমার শরীরটা একদম ভালো নেই। চল না ভাই পাপ্পু, আজ জঙ্গলে গিয়ে আমাদের লুকোচুরি খেলার প্ল্যান আছে। জঙ্গলের পরিবেশে গেলে তুই এমনি সুস্থ হয়ে উঠবি। না রে কিষান, তোরা এখন যা। ছাড় ভাই, ও যখন যাবে না বলছে ছেড়ে দে, চল আমরাই যাই। ওরা পপ্পুকে বাদ দিয়ে বাকি 3 জন খেলতে খেলতে নন্দুরবার গ্রামের ওই জঙ্গলে চলে গেল। ওখানে লুকোচুরি খেলতে খেলতে কেউ গাছের পিছনে লুকোলো, আবার কেউ গর্তের ভিতরে লুকিয়ে পড়ল, আর তৃতীয় জনের সুযোগ আসলে সে পাহাড়ে লুকিয়ে পড়ল। খেলতে খেলতে পাহাড়ের ভিতরে ওরা একটা মোটা বই দেখতে পেল। বইটার উপরে ধুলোয় ভর্তি ছিল। ফিরোজ ওটা হাতে তুলে নিয়ে বলল, মুবারক ভাই, এত মোটা একটা বই নিয়ে এই জঙ্গলে পাহাড়ের উপরে কে পড়তে এসেছিল বলতো? কত ধুলো এর উপরে, আমার তো মনে হচ্ছে এই বইটা আদিম যুগের। দেখা, বাহ, ধুলোর নিচে বইয়ের এত সুন্দর কভার, তাহলে পুরো বইটা কত সুন্দর হবে। দেখ, এতে কিছু লেখা আছে। এই বইটা খোলার আগে ভালো করে পড়ে নাও। যদি তুমি এই বইটাকে একবার খোলো, তাহলে না থেমে এই বইটাকে পুরো পড়ে ফেলতে হবে। যদি পুরোটা পড়ে ফেলতে পারো তাহলে তোমার মনের ইচ্ছে পূরণ হবে, কিন্তু যদি মাঝখানে থেমে যাও তাহলে যে অঘটন ঘটবে তার জন্য দায়ী তুমি নিজেই থাকবে। এমন কি হবে? এই পাহাড়টা কি ভেঙে পড়বে, নাকি এই মাটি পাতালে চলে যাবে? মনে হচ্ছে কোনো কমেডি রাইটার এটা লিখেছে। দে আমায়, আমি পড়ছি। কোনো এক সময়ের কথা, চক্রবর্তী রাজার রাজসভায় 4 জন বন্ধুর আসার কথা ছিল। তার মধ্যে একজনের শরীর খারাপ হয়ে গেল। ও আসতে পারলো না, কিন্তু বাকি 3 জন এলো। ভাই, এটা তো আমাদের 4 জনের গল্প মনে হচ্ছে। পাপ্পুর শরীরটা ভালো নেই, ও আসতে পারেনি, কিন্তু আমরা চলে এলাম। আমি তোমাদের বলেছিলাম, যদি এই বইটা একবার খোলো তাহলে না থেমে পুরোটা পড়তে হবে। যদি পড়তে পারো তাহলে তোমাদের সব ইচ্ছে পূরণ হবে, কিন্তু যদি মাঝখানে থেমে যাও তাহলে যেটা হবে তার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। এটা কি হলো মুবারক? নীরজ কোথায় গেল? ও তো এই বইটার ভিতরে চলে গেল। বাবা রে, এবার আমরা ওর মাকে গিয়ে কি উত্তর দেব? কিষান, মুবারক, আচ্ছা ফিরোজ কোথায়? আন্টি, ফিরোজ তো এই বইটা এই বইটা আমাদের দিয়ে বাড়ি চলে গেছিল। বাড়ি? কিন্তু ফিরোজ তো এখনো বাড়িতে ঢোকেনি, অনেক রাতও হয়ে গেল। তাহলে বলতে পারবো না আন্টি, হয়তো ও অন্য কোথাও চলে গেছে। কোথায় যেতে পারে এই ছেলেটা? কোথায় খুঁজবো এবার আমি ওকে? এ কি মুবারক, তুই মিথ্যে কেন বললি? ফিরোজ তো এই বইটার আন্টি মধ্যে। বিশ্বাসই করতেন না, উনি ভাবতেন আমরা মিথ্যে কথা বলছি। কিন্তু কাল যদিও বাড়ি ফিরে না আসে, তাহলে আন্টি তো খুব চিন্তা করবেন। ও তো আমাদের সাথেই খেলতে গেছিল। ডোন্ট ওয়ারি, আমি রাতে ছাদে বসে চুপচাপ এই বইটা পড়বো। ওখানে আমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না। বইটা পড়া শেষ হলে তখন দেখবো যে কি হয়। আর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে মুবারক চুপচাপ ছাদে চলে গেল আর বইটা পড়তে শুরু করলো। এখানে ওকে কেউ জ্বালাতন করার ছিল না। আস্তে আস্তে ঠিক যেভাবে রাত বাড়ছিল, ঠিক সেভাবে ওর বইয়ের পাতাও শেষ হয়ে আসছিল। ও মনে মনে খুব খুশি হলো। বইয়ের প্রায় শেষের দিকে আসার পরে হঠাৎ বিদ্যুৎ চমকালো, প্রচন্ড বাজ পড়তে লাগলো, আর তার সাথে সাথে খুব জোরে বৃষ্টি আরম্ভ হলো। যখনই ওর মন বই
চলে গেল তখনই বইটা দুভাগে ভাগ হয়ে গেল আর মুবারক ওর মধ্যে ঢুকে গেল। ও ভেতরে যেতেই বইটা আবার আগের মতো হয়ে গেল। বইটা বন্ধ হয়ে ওই ছাদেই পড়ে রইল। কিষান সকাল সকাল মুবারকের ঘরে গেল। ওকে ওর ঘরে না দেখতে পেয়ে ও ছাদে গেল আর বইটা দেখে ও চমকে উঠল। মুবারক, মুবারক! আন্টি, মুবারক কোথায়? তা তো জানি না, আমি তো ভাবলাম ও তোমাদের বাড়িতে গেছে হয়তো। রাতে বৃষ্টি পড়ছিল, তখনও কিন্তু ও নিজের ঘরে ছিল না। মনে হচ্ছে এই বইটা ওকেও গিলে ফেলেছে। কি? বই গিলে ফেলেছে দুজনকেই? হ্যাঁ ভাই। ভাই, এখন কি হবে? তুই আর কতক্ষণ এই কথাটা ওর বাবা মার থেকে লুকিয়ে রাখবি? সেটাই তো আমার মাথায় ঢুকছে না ভাই। আমার মা বাইরে গেছে, সন্ধ্যের আগে বাড়ি ফিরবে না। চল স্টাডি রুমে গিয়ে বইটা পড়ি, কেউ ডিস্টার্ব করবে না। পাপ্পু, পাপ্পু! যা, আন্টি তো চলে এলো। কি হয়েছে পাপ্পু? কিষান কোথায়? তুই চেঁচালি কেন? কিচ্ছু না মা, পড়তে পড়তে ঘুম পেয়ে গেছিল। ভয়ের একটা স্বপ্ন দেখেছি। আর মাকে অজুহাত দিয়ে ও বইটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এই বইটা ওর 3 বন্ধুকে গিলে ফেলেছিল। ও ঠিক বুঝতে পারছিল না যে এমন কোন জায়গায় ও যাবে যেখানে বইটা পড়ার সময় কেউ বিরক্ত করবে না। ভাবতে ভাবতে বইটা নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ও একটা খেজুর গাছ দেখতে পেল। ও সেটা দেখতে দেখতে ভাবতে লাগলো, এটাই একমাত্র গাছ যার মাথায় নিশ্চিন্তে বসে আমি বইটা পড়তে পারবো। ওখানে আমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, আর নিচ থেকে কেউ আমায় যতই ডাকুক আমি নিচের দিকে তাকাবই না। আরে এই পাপ্পু, উপরে কি করছিস? পড়ে যাবি তো, নিচে আয়। কি হলো, শুনতে পাচ্ছিস না? এই আজকালকার বাচ্চারাও না কোনো কথাই শুনতে চায় না। আরে পাপ্পু সোনা, বাঁদরের মতো তুই ওপরে কি করছিস শুনি? নেমে আয়, নেমে আয়, নইলে কিন্তু তোর মাকে ডাকবো। আচ্ছা, 2-4টে খেজুর ফেল তো দেখি। বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক। এইভাবে পড়তে পড়তে পাপ্পু যখন বইয়ের শেষ পৃষ্ঠাটাও শেষ করে ফেলল, হঠাৎ করে বইটা থেকে কথা ভেসে এলো। বাহ পাপ্পু, বাচ্চারা যেন তোমার মতো বুদ্ধিমান হয়। বলো, কি ইচ্ছে তোমার? তোমার সব ইচ্ছে পূরণ হবে। আমার প্রথম ইচ্ছে, আমাকে আমার সব বন্ধুদের সাথে নিচে ভালোভাবে পৌঁছে দাও। আর কি ইচ্ছে তোমার? আপনাকে পড়ার শর্ত খুব টাফ। কেউই এই মোটা বইটাকে একবারও ডিস্টার্ব না হয়ে পড়ে শেষ করতে পারবে না। এইভাবে আস্তে আস্তে সংসারের সমস্ত মানুষই এই বইয়ের মধ্যে চলে যাবে। আমার দ্বিতীয় ইচ্ছে হলো এই বইটাকে চিরজীবনের মতো ডিস্ট্রয় করে দাও। পাপ্পুর এই কথা বলার পরেই ওই বইটায় আগুন ধরে গেল আর তার কিছুক্ষণের মধ্যেই বইটা ছাইয়ে পরিণত হয়ে মিলিয়ে গেল। আর সব বন্ধু খুব খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। থ্যাংক ইউ ভাই পাপ্পু, তুই আমাদের বাঁচিয়ে নিলি। শুধু আমাদের নয়, গোটা পৃথিবীকে বাঁচিয়ে দিল। একটা কথা মনে রেখো বন্ধুরা, কখনো কোনো শর্তকে মেনে নেওয়ার আগে আমাদের ভেবে নেওয়া উচিত যে আমরা ওই শর্ত ঠিকমতো পূর্ণ করতে পারবো কি পারবো না। কোনো কিছু না ভেবে কারোর সাথে শর্ত করা বা কারোর শর্ত মেনে নেওয়া কখনো কখনো তা আমাদের জন্য প্রাণঘাতীও হতে পারে।